আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের সপ্তম বর্ষের শিক্ষার্থী। আপনারা বিগত দিনে অবগত আছেন, আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কোনো প্রকার ফলাফল পায় নাই। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাসের পর আশ্বাস। আমরা 16 তারিখে চূড়ান্ত কর্মসূচি হিসেবে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে পালন করি। তারপর আমাদেরকে বৈঠকে ডাকা হলেও সেই বৈঠকে আমরা সন্তুষ্ট হই না, কারণ কি যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফা দাবিগুলো কিভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত সম্ভবে কমিটি কাজ করতেছে না। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি। আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম, আমি শাহিদ আহমেদ, ইলেকট্রিক্যাল সপ্তম সকলে অবগত আছে আমাদের যে 6 দফা নিয়ে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা দীর্ঘ 8 মাস যাবৎ চলে আসতেছে। তো আমরা বিভিন্নভাবে আশ্বস্ত হয়েছি সরকার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে এবং আপনাদের মিডিয়া কর্মীদের সহযোগিতার মাধ্যমে আমরা আশ্বস্ত পেয়ে আসছি কিন্তু আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে শুরুতে একটু কথা বলে যেমন আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো অবরোধ কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না, আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি। আপনারা যদি লক্ষ্য করেন সেটি বিগত দিনের আন্দোলনগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে, জনদুর্ভোগ হয়েছে এবং অন্যান্য আন্দোলন হয়েছে। সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থী আন্দোলনগুলো হয়েছে, সেক্ষেত্রে আমরা কোনো সহিংস কর্মকাণ্ড প্রশাসনের সহযোগিতা না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে থেকেছি এবং এ পর্যন্ত আসছি। এখন আমাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধি এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে আমরা আজকে এই সিদ্ধান্ত উপনীত করেছি এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যাচ্ছি এবং আমরা আমাদের যে 6 দফা বাস্তবায়ন কমিটি রয়েছে তাদের সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই, সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাবো না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা বারবার সেটি পরিষ্কার করে দিয়েছি, আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাবো না। আমরা স্বাভাবিকভাবে আপনাদের মিডিয়া কর্মীর সহযোগিতার মাধ্যমে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে বিভাগীয়, কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আজকে আপনারা অবগত হয়েছেন, দেখেছেন আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং আমাদের অভ্যন্তরীণ যে কর্মসূচিগুলো থাকবে সেগুলো আমরা পরামর্শক্রমে সিদ্ধান্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপট যদি বিবেচনা করতে হয় তাহলে আমাদের যে কমিটিটা করা হয়েছে অথবা বাস্তবায়নের রূপরেখা সেটা সামনে থাকায় পরবর্তী বৈঠকের ডেট দেওয়া হয়েছে এবং এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের দফা হচ্ছে 6টা দফা কিন্তু কারিগরি দফা পরিষ্কার বরাবর যাবে, কিছু দফা আছে বরাবর যাবে। তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করছে। সামনে থাকান কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে তখন কিন্তু আমরা এই দফাগুলো আমাদের যে কয়দিন শাটডাউন থাকবে এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে কারিগরি সংস্থার কমিশন সময় বাস্তবায়ন করা হবে, তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তো কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবে।
3 সপ্তাহ সময় আসলে আমরা বিগত 8 মাস সময় দিয়েছি, 3 সপ্তাহ সময় কেন দিতে হবে? কথা হচ্ছে যে কমিটিটা করা হয়েছে, কমিটি করলে সুপারিশ দাবি, যেমন 2 নম্বর দাবিটা সরাসরি বোর্ড থেকে বাস্তবায়ন হতে পারে। কারিকুলাম ডেভেলপমেন্টের যে বিষয়টা, মানসম্মত কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে কোনো সময় প্রয়োজন। সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট বোর্ডের যে দাবি ফলাফল বিগত আমাদের প্রায় 2বার বৈঠক হয়েছে, 3বার লাস্ট যে মিটিং বাস্তবায়ন আমরা সবাই মেনে নিচ্ছি অবশ্যই, কিন্তু সেই জন্য কিন্তু আমরা জনদুর্ভোগ ঘটছে এরকম বন্ধ কর্মকাণ্ড বা রাজপথ কেন্দ্রিক কর্মকাণ্ডের দিকে যাচ্ছি না, যেগুলো হলো জনদুর্ভোগ বা রাষ্ট্র অবস্থা প্রতিকূল তৈরি করবে। আমরা আমাদের কমিটিকে সময় দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটা চলমান রেখেছি, সেটা সাধারণ কর্মসূচি হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক অন্যান্য তৈরি না করে। লক্ষাধিক শিক্ষার্থী যারা আছে এরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন না, তারাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। তাদের বিষয়টা কি আপনারা মাথায় নিচ্ছেন? এই বিষয়ে যদি কথা বলতে হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়ে আপনারা কিভাবে সমন্বয় করবেন? অবশ্যই আমি একটা কথা বলতে চাই, এখানে কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি বেসরকারি মিলে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এই 2 লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে 10ম গ্রেডে চাকরি করার জন্য, উপসহকারী প্রকৌশলী পদে। তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই, কারণ ডুয়েটে ইতিমধ্যে 800 সিট আছে। তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 5 to 10%, বাকিটা কোথায় যাচ্ছে? তাদের অধিকারটা আমরা নিশ্চিত করতে পারছি না। তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি, আমাদেরকে যারা শিক্ষক, তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই। আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না। এখন কথা হচ্ছে, আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্লাস সেক্টর ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার সার্টিফিকেট থেকে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট দিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ একজন টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা, সেই 3 মাসও যদি দক্ষভাবে কাজ করে, তার কাজ শিখে, তার সার্টিফিকেটের প্রয়োজন, তার দক্ষতাই কাজ। আচ্ছা ভাইয়া, আপনাদের এই যে দিকে আমাদেরও আপনাদের সাথে কথা বলে তারপর একটা তারা দিবে, সেই সময়টুকু দেওয়া উচিত না? এর মধ্যে আপনারা এই ক্ষেত্রে আমি একটা অ্যান্সার দিই। আমাদের দাবি 6টা। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক যে সুপারিশগুলো করা যাবে সেগুলো আপনি যদি খেয়াল করেন, 5 নম্বর দাবি যেটা সরাসরি কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন, সেটা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ করতে পারবে, সেটা তারা সুপারিশ করতে পারে। সংস্থার কমিশন তারা সরাসরি করতে পারছে। সেক্ষেত্রে কমিটির প্রতি সম্পূর্ণ সমর্থন দেখে কমিটি কাজ করবে, যেই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে তারা। কিন্তু আমরা জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্থার কমিশন, কারিগরি সংস্থার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা ভাইয়া, যে 6টা দাবি আমাদের 6টা দাবির মধ্যে যে সকল দাবি জনগণকে আমরা মনে করতেছি প্রয়োজন, সেটা হলো আমাদের 1 নম্বর দাবি, যেখানে ইন্সপেক্টর পদে গ্রাফ ইন্সপেক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলা তাদের বিরুদ্ধে কর্মসূচির ব্যবস্থা করতে হবে। এছাড়াও গ্রাফ ইন্সপেক্টর যে পদবিটা আছে, যে পদবির নাম পরিবর্তন করে অফিস সহকারী বা অন্য কোনো যুক্তির যে নাম দেওয়া যায় ল্যাব সহকারী, সেই নামটা প্রণয়ন করতে হবে। নিয়োগ নীতি যে আছে, আমাদের নিয়োগ নীতি সংশোধন করতে হবে। গ্রাফ ইন্সপেক্টরদেরকে অবশ্যই যারা এসএসসি গ্রুপ অথবা এইচএসসি ভোকেশনাল থেকে আসছে তাদেরকে এই পদোন্নতি প্রদান করা যাবে। আমরা গ্রাফ ইন্সপেক্টরদের পদোন্নতির বিরুদ্ধে না, কিন্তু তাদেরকে যদি তাদের লাইনে বা তাদের সেক্টরে পদোন্নতি দেওয়া হয় 11 গ্রেড পর্যন্ত, সে বিষয়টা নিশ্চিত করতে হবে নিয়োগ নীতিতে। এই জিনিস হলো আমাদের ইমার্জেন্সি। আর দ্বিতীয় যে ইমার্জেন্সি বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই বোর্ড যে বিষয়গুলো রয়েছে, যেটা বয়সে আমাদের কারিগরি হতে পারতেছে, আমাদের কারিগরি আন্তর্জাতিক মানে হচ্ছে না, এই সকল বিষয় আমরা ইমার্জেন্সি মনে করতেছি। এছাড়াও আমাদের উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে না, যেটা আমরা 6 নম্বর দাবিতে বলেছি যে আমাদের যে টেকনিক্যাল
শেষ পর্যন্ত আর আমরা জানি আমাদের চারটা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে পরবর্তী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হলো আমাদের পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়, উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয়। আর আমরা তার সুবিধা পাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে যোগ্যতার ভিত্তিতে তাদের ভবন আছে কিনা এবং ল্যাব ওয়ার্কশপ আছে কিনা সেটার ভিত্তিতে দ্রুত থেকে দ্রুত সম্ভব এমপিওভুক্ত করে আনতে হবে, যাতে তাদের বেতন বৈষম্য দূরীকরণ হয়। এমন অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেখানে একটা রেফারেন্স এক্সামের জন্য 4,500 অথবা 2,500 টাকা করে নেওয়া হয়, কিন্তু অথচ সরকারিতে যদি আমরা আসি তাহলে একটা রেফারেন্সের জন্য আমাদের ফি দিতে হয় 450 থেকে 350 টাকা। এখন সেই ক্ষেত্রে তাদের সাথে এই ধরনের অনেক বৈষম্য আসতেছে, সেগুলো নিরসন করার জন্য প্রয়োজন। আর আমরা মনে করতেছি যে আমাদের যে কারিগরি সেক্টর যদি আমরা আসলে জীবিত রাখি, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সময় আমরা যে আমাদের দেশটা এগিয়ে যায়, তো সেক্ষেত্রে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠান বিকল্পনায় এই জিনিসটা করতে হবে। আর সর্বশেষ আমরা এটাই বলবো, সকল দফাদারি বাস্তবায়নের জন্য চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্থার কমিশন, এই কমিশন এই বিষয়গুলো দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করা। তেরোয়ের হাতিয়ার ওঠো আরেকবার, তেরোয়ের হাতিয়ার হামলা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.